জানি আজকে 30 ডিসেম্বর আমাদের বহু আকাঙ্ক্ষিত, প্রতীক্ষিত এবং আমাদের সবার প্রত্যাশিত আজকে যকসু নির্বাচন হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। বিভিন্ন বুথ স্থাপন থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন। আমাদের অনেক সহকর্মীরা সকালে নির্বাচন কন্ট্রাক্ট করার জন্য অলরেডি সেই বুড়ে ক্যাম্পাসে এসেছেন, আমরাও এসেছি। কিন্তু অদ্য বুট 6টার সময় আমরা সবাই জানি যে মহান ব্যক্তির কল্যাণে আমার পরিচয়, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে মহান ব্যক্তির কল্যাণে আপনাদের পরিচয়, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক এবং শিক্ষার্থী, তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। সেই সংবাদটি শোনার পরেও আমার সকল সহকর্মীরা পূর্ব নির্ধারিত যকসু কন্ট্যাক্ট করার জন্যই এই ক্যাম্পাসে এসেছেন। আমি যখন রাস্তার মাঝপথে, তখন মাননীয় ভাইস চ্যান্সেলর টেলিফোন করে আমাকে এই পরিস্থিতিতে কি করা যায়, একটি সিন্ডিকেট মিটিং করবেন এই মর্মে আমাকে অবহিত করেন। তো সেখানে কি হয়েছে এবং এর পরে এই সিন্ডিকেটের সিদ্ধান্তকে কেন্দ্র করে কি হয়েছে, এই নিয়ে আমি একটা লিখিত বক্তব্য রেডি করেছি। আমার প্রথম পার্টে আজকের বক্তব্যের আমি সেই লিখিত বক্তব্যটি উপস্থাপন করব। কথা আছে, সেই বক্তব্য আমরা এখনো রেডি করতে পারিনি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যকসু নির্বাচন 2025 স্থগিত হওয়া নিয়ে, যেহেতু আমি বর্তমানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসউদ্দিনের বিবৃতি, আমি সেই বিষয়টি আগে ক্লিয়ার করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যকসু বাস্তবায়নের জন্য গঠিত প্রথম নীতিমালা প্রণয়নের জন্য গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে আমার কমিটির সকল সদস্যদেরকে নিয়ে আন্তরিকতার সাথে মাত্র 1.5 মাসের মাথায় সেই যকসু নীতিমালা আমরা প্রণয়ন করেছি। তৎপরবর্তীতে সিন্ডিকেট, ইউজিসি এবং মন্ত্রণালয়ের পৃথক 3টি কমিটিতে এবং চূড়ান্ত নীতিমালা প্রণয়নে সর্বাত্মক সহযোগিতা করেছি। 30 ডিসেম্বর 2025 তারিখ যকসুর সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি। 29 তারিখ অর্থাৎ গতকাল রাত 10টা পর্যন্ত আমি ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচনের খুঁটিনাটি সকল বিষয়ে যত কার্যক্রম ছিল তার সবকিছু আমি সম্পন্ন করে গভীর রাতে আমি বাসায় ফিরেছি। অদ্য 30/12/2025 তারিখ সকাল 6 ঘটিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, 3 বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি সুখে বিহ্বল হয়ে থমকে দাঁড়িয়েছে। সঙ্গত কারণে আমারও জীবনের স্বাভাবিক যাত্রা থমকে গিয়েছে। তদুপরি দায়িত্ব কাঁধে নিয়ে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য আমি বাসা থেকে রওনা দিই। মাঝপথে উপাচার্য মহোদয়ের দপ্তর থেকে এ ব্যাপারে করণীয় নির্ধারণের জন্য সকাল 8:30 জরুরি সিন্ডিকেট সভায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। সকাল 8:30 পূর্বেই আমি উপাচার্য মহোদয়ের দপ্তরে উপস্থিত হই। দেখতে পাই উপাচার্য মহোদয় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং দপ্তর প্রধানদের কাছ থেকে এই ব্যাপারে পরামর্শ গ্রহণ করছেন। যথাসময়ে সিন্ডিকেট সভা শুরু হয়। সভায় মন্ত্রণালয়ের প্রতিনিধি, ইউজিসি প্রতিনিধি সহ সকল সদস্য অংশগ্রহণ করেন। আমি সামনের সারিতে না বসে কর্নারের একটি সোফায় বিষণ্ণ হয়ে বসেছিলাম। সঙ্গত কারণেই আমি বেগম জিয়ার ইন্তেকালে বিধ্বস্ত। প্রসঙ্গত, আমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনায় যখন আমার 3টি গায়েবানা জানাজা হয়, তখন আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং এই বেগম জিয়ার একান্ত প্রচেষ্টা ও তদারকিতে আল্লাহ আমাকে পুনর্জন্ম দিয়েছিলেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে হাসপাতালে 3 বার আমাকে দেখতে যাওয়া
এবং সরকারি পৃষ্ঠপোষকতায় লন্ডন, থাইল্যান্ড সহ আমার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেয়ার সঙ্গত কারণেই বেগম জিয়ার প্রতি আমার আবেগের মাত্রা বিবেচনায় বাকরুদ্ধ হওয়াটাই স্বাভাবিক। সিন্ডিকেট সভায় আমি কোনো কথাই বলিনি। আমি ছিলাম, সকল সদস্য কৃতজ্ঞভাবে তাদের মতামত দিয়েছেন। সকলের সর্বসম্মত সিদ্ধান্তেই যকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু এ সিদ্ধান্তকে কেন্দ্র করে আমি গভীর বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম নির্দিষ্ট দু একটি পেজ এবং কতিপয় আমার প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ অনুমান নির্ভর হয়ে নির্বাচন পিছানোর জন্য আমার দিকে সন্দেহের তীর ছুড়ছেন, যা মোটেই সত্য নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত। যকসু হওয়ার জন্য যত প্রক্রিয়া ছিল সবকিছুতেই আমার ভূমিকা ছিল দৃশ্যমান। এখানে গোপনীয়তার কিছু নেই, সংশয়ের কিছু নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমনকি যকসুর জন্য এত আন্তরিক ভূমিকা নেয়ার পরও যদি দোষের শিকার হতে হয়, এর চেয়ে দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত আর কিছু হতে পারে না। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, আমি ব্যক্তি জীবনে কখনো কোনো কনস্পিরেসিতে আমি বিশ্বাস করি না। ফেসিবাদের গত 16 বছরে এই ক্যাম্পাসে আমি প্রকাশ্যই ছিলাম, কখনো কোনো কৌশলের আশ্রয় নেইনি। আমার ভিতর এবং বাহির এক। আমার যদি কোনো ভিন্ন বক্তব্য থাকে, সবার সামনে প্রকাশ্যে সেটি বলার সৎসাহস অন্ততপক্ষে আমি ধারণ করি। আশা করি আমার এই বক্তব্যে এ সংক্রান্ত সকল ভুল বুঝাবুঝির অবসান হবে। কাউকে অহেতুক দোষারোপ করা, ফেসিবাদের সময়ে বিগত 16 বছর যে জুলুমের শিকার বাংলার অসংখ্য মানুষ হয়েছে, আমি মনে করি নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আরেকটি ফেসিবাদ। সুতরাং এটা জুলুম। এই জুলুম থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকা উচিত। আমরা সর্বক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার এই বক্তব্য, আমার পাশেই আমার দুজন সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডক্টর বেলাল এবং আমাদের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মুশাররফ হোসেন স্যার সকালে ছিলেন। ওনারা সেখানে সাক্ষী আছেন এবং আরও সিন্ডিকেট মেম্বার যারা, তারাও সাক্ষী আছেন। যাই হোক, এটা আমার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, সেই নির্বাচন সিন্ডিকেটের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন স্থগিত করার পরে আমি আমার বিভাগে গিয়ে কিছু একাডেমিক কাজ করছিলাম। আমার অফিসে ব্যবসায় অনুষদের সম্মানিত ডিন মহোদয় ছিলেন, আমাদের আইসিটি ডিরেক্টর প্রফেসর ডক্টর নাসির ছিলেন, আমাদের হিসাব পরিচালক অধ্যাপক ডক্টর শেখ রফিকুল ইসলাম ছিলেন, আমাদের গবেষণা পরিচালক অধ্যাপক ডক্টর ইমরানুল হক ছিলেন, বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ডক্টর নাসির ছিলেন, আমাদের সাবেক পরিবহন প্রশাসক অধ্যাপক ডক্টর উমর ফারুক ছিলেন, কেমিস্ট্রির অধ্যাপক ডক্টর লুকমান সহ আমার বিভাগীয় সকল শিক্ষক, সব মিলিয়ে প্রায় 30 থেকে 35 জন। আমরা সেখানে বসে আমি কাজ করছিলাম, ওনারা গল্প করছিলেন। এমত অবস্থায় হঠাৎ করে সিসিটিভিতে দেখলাম যে একটি ছেলে দৌড়ে গিয়ে আমার বিভাগের যে মূল কোলাপসিক্যাল গেট, সেই গেটটি টান দিয়ে সে তালা মেরে সে সমান তালে দৌড় মেরে আবার এখান থেকে চলে গিয়েছে। অল্প কিছুক্ষণ পরেই আমরা লক্ষ্য করলাম 3-4টি হ্যান্ড মাইক সহ মিছিল করতে করতে 30 থেকে 40 জনের মতো একটি গ্রুপ সেখানে তারা গিয়ে মিছিল করছে এবং নানান অশ্রাব্য স্লোগান সেখানে দিচ্ছে। এই সংবাদটি তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। আমার যে সমস্ত সহকর্মীরা বাহিরে ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থেকে শুরু করে সবাই তাৎক্ষণিকভাবে সেখানে গিয়েছে। আমার ওই শিক্ষার্থীরা তাদের সাথে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। সংবাদ পেয়ে আমার সম্মানিত আমার সভাপতি অধ্যাপক ডক্টর মুশাররফ হোসেন স্যার সেখানে গিয়েছেন। স্যারকে দেখা মাত্রই তারা দালাল বলে সেখানে মিছিল করেছে। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় বলি, আমরা সকালে এখানে এসেই বাদ জোহর আমাদের পরম প্রিয় মানুষ বেগম খালেদা জিয়ার জন্য আমরা বাদ জোহর একটি দোয়ার
আয়োজনের জন্য আমরা কিন্তু কর্মসূচি দিয়েছিলাম এবং সেটা আমরা প্রেস ব্রিফিং করে সেটা জানিয়েওছি, প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছি। আমাদেরকে জোহরের নামাজ আদায় করা এবং সেই দেওয়া হয়নি। আমি জানি না বেগম জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণে বাধা সৃষ্টি করার জন্যই সেই কাজটি করা হয়েছে কিনা। আপনাদের কাছে আমার সেই প্রশ্ন। সেই প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, যেহেতু আমি একজন ব্যক্তি না, আমি সমিতির সাধারণ সম্পাদক বর্তমানে, পরামর্শে আমরা এখানে তাৎক্ষণিক সভায় বসেছি এবং সেই সভায় পুঙ্খানুপুঙ্খরূপে আমরা বিষয়টি পর্যালোচনা করেছি। আমরা মনে করি বিনা অপরাধে কারো দিকে সন্দেহের তীর ছুড়া, বিনা অপরাধে কাউকে অপরাধী সাজানো এবং কারো চরিত্র হরণ, এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। আমি বিশ্বাস করি, আমি সমিতির সাধারণ সম্পাদক, এই বিশ্ববিদ্যালয়ে হিডেন উদ্দেশ্য প্রণোদিত দলীয় অন্ধ আনুগত্য নিয়ে কোনো কাজ আমি করিনি এবং জীবনে আমি বেঁচে থাকলে কোনোদিন করব না, এটা আমার কমিটমেন্ট। সে যেই হোক, যার পক্ষে। মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোটা শিক্ষক সমাজকে তালাবদ্ধ করা। আমার উপরে যদি এই মব হতে পারে, আমার সাধারণ শিক্ষকদের নিরাপত্তা কোন জায়গায়? সাংবাদিক হিসাবে আপনাদের কাছে আমি সেই প্রশ্নটুকু রাখি। আমার সহকর্মীরা এটাকে চুলচেরাভাবে বিশ্লেষণ করেছে। আমাদের কি সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি, আমার মনে হয় এখন আপনাদের সামনে আমাদের সেই কর্মসূচির বিষয়টি আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এবং শিক্ষক, আমরা বলেছি যে আগামী 48 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ আছে, তাৎক্ষণিকভাবে যারা এটার সাথে জড়িত তাদেরকে স্বাভাবিকভাবে বহিষ্কার করতে হবে। এটার জন্য ওই সিসিটিভি দেখেই যথেষ্ট এবং এটা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারের মধ্যে আছে, কোনো কমিটি লাগে না। আর এটা যদি না করে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ী কি সিদ্ধান্ত দেবে, তদন্ত কমিটি সুপারিশ করবে। যদি এটা না করা হয়, এই 48 ঘন্টার মধ্যে এতটুকু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করতে যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের শিক্ষক হিসাবে আমাদের শিক্ষকদের যে কর্মকাণ্ড সেটা থেকে আমরা বিরত থাকবো। এতটুকুই আমাদের সিদ্ধান্ত। ধন্যবাদ স্যার। আমি আরেকটু অ্যাড করি। আমার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, যদিও সাংবাদিকতার পেশাটা এটা অতিরিক্ত পেশা, এই সেই ব্যক্তি আমার ডান পাশে যিনি বসে আছেন, যমুনা আন্দোলনে তো আপনারা সবাই সক্রিয় ছিলেন। এই সেই ব্যক্তি যে আপনাদেরকে রেখে সারাটা রাত্রে একটা মিনিটও কিন্তু আপনাদের ছেড়ে যায়নি কোথাও, যে বিশ্ববিদ্যালয়ের জন্য এত কিছু করলো। উনি আগামীকালকে থেকে রিটায়ারমেন্টে যাবে, সেই দালাল উপাধিটা নিয়ে এখান থেকে যেতে হলো। যাদের জন্য উনি জীবনের ঝুঁকি নিল, তাদের দ্বারাই কিন্তু সেই দালাল শব্দটি শুনতে হলো। এর চেয়ে বড় দুঃখজনক জিনিস আর কিছু হতে পারে না। আমার এই শিক্ষক মন্ডলী যারা আমার শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীরা আমাদের নিতে চায়নি, আমরা কিন্তু পিছন পিছন সবাই ছুটে গিয়েছি এবং আমাদের শিক্ষার্থীদের রেখে আমরা কিন্তু সেখান থেকে এক মুহূর্তের জন্য সরিনি। যে শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের জীবন বাজি রাখতে পারি, সেই শিক্ষার্থীদের থেকে আমরা এটা প্রত্যাশা করি না। তারা কি আদৌ শিক্ষার্থী, নাকি তারা কোনো বিশেষ মিশন বাস্তবায়নের জন্য এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাজ করে, সেটা আমার জানা নেই। তবে দায়িত্বহীনভাবে এটা বলতে পারি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কারো মিশন বাস্তবায়নের জন্য শিক্ষক সমাজের প্রতি এই আচরণ সারা বাংলাদেশে হোক আর না হোক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটাকে সহ্য করা হবে না এবং এইটার বিহিত কিন্তু আমরা ইনশাল্লাহ করব। যারা এটার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে প্রশাসন 48 ঘন্টার মধ্যে যদি সেই ব্যবস্থা না নেয়, দেন আমরা কি করব? আমাদের সাধারণ সভা ডেকে সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এবং আমি বিশ্বাস করব, এখানে আমার সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আমার সন্তান তুল্য, আপনারা বস্তুনিষ্ঠতা যাচাই করে এই বিষয়গুলো একটু উপস্থাপন করুন। আমি একজন মানুষ, ভুল আমারও হইতে পারে। আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি চিহ্নিত করুন,
যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু আমি যদি কোনো অন্যায় কাজে দোষী না হই, তাহলে আমাকে এই অন্যায়কারী এবং দোষী বানানোর প্রক্রিয়া এটা কিসের আলামত সেটা আপনারাই খুঁজে বের করুন। আপনাদের উপরে এই দায়িত্ব দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা